নমস্কার। আজ আমরা বিশ্ব অর্থনীতির এমন তিনটা অদ্ভুত ব্যাপার নিয়ে কথা বলবো যা আমাদের চারপাশের দুনিয়াটা কিভাবে চলে তার কিছু গোপন নিয়ম আমাদের সামনে নিয়ে আসবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ব্যাপারটা শুনতে বেশ অদ্ভুত, তাই না? যে প্রতি বছর আমেরিকায় লক্ষ লক্ষ শিপিং কন্টেইনার শুধু শুধু ফেলে দেওয়া হচ্ছে। এটা তো বিশাল অপচয় মনে হয়, কিন্তু এর পেছনেও একটা বেশ শক্ত অর্থনৈতিক কারণ আছে। এর পরের প্রশ্নটা তো আরও মজার, ঠিক যেন একটা ধাঁধার মতো। ভাবুন তো, একজন কৃষক যে নিজে গম ফলায়, কিন্তু তাকেই আবার দোকান থেকে আটা কিনে আনতে হয়। আর আমাদের শেষ গল্পটা, ওটা তো একটা পুরো দস্তুর স্পাই থ্রিলার। তো চলুন শুরু করা যাক ওই বিশাল বিশাল স্টিলের বাক্স মানে কন্টেইনারের গল্প দিয়ে। এই যে এত এত কন্টেইনার আমেরিকায় পড়ে থাকে, এর গল্পের শুরুটা হলো সমুদ্রের ওপর দিয়ে বয়ে চলা এক বিশাল আর একতরফা পণ্যের স্রোত দিয়ে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, চীন থেকে কি বিপুল পরিমাণে জিনিসপত্র সারা দুনিয়ায় যাচ্ছে, কিন্তু তার তুলনায় খুব কম জিনিসপত্র চীনে ঢুকছে। এর ফলে তৈরি হয় একটা বিশাল ট্রেড সারপ্লাস, মানে রপ্তানি হচ্ছে আমদানির চেয়ে অনেক অনেক বেশি। যেমন ধরুন ২০২৩ সালে এই ফারাকটা ছিল প্রায় $৮৩০ বিলিয়ন। তো আসল প্রশ্নটা হলো, আমেরিকায় যে প্রতি 10টা ভর্তি কন্টেনার আসে, তার মধ্যে মাত্র 4টা কন্টেনার জিনিসপত্র নিয়ে ফেরত যায়। তাহলে বাকি 6টা খালি কন্টেনারে কি হয়? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সাধারণ একটা অঙ্কের মধ্যে। ব্যাপারটা আসলে খুবই সহজ একটা হিসাব। দেখুন, একটা খালি কন্টেইনার আমেরিকা থেকে সাগর পাড়ি দিয়ে চীনে ফেরত পাঠাতে খরচ পড়ে প্রায় $৩,০০০। অথচ চীনে ওরকমই একটা একদম নতুন কন্টেইনার বানিয়ে ফেলা যায় মাত্র $২,০০০। তাহলে কোনটা বেশি লাভজনক? অবশ্যই নতুন বানানো। এই যে স্টিলের পাহাড় জমে উঠছে, এগুলো আসলে আমাদের বিশ্ব অর্থনীতির ভারসাম্যহীনতার একটা জলজান্ত প্রমাণ। এগুলোকে পরে সস্তায় গুদামঘর হিসেবে বিক্রি করা হয়, বড় বড় কনস্ট্রাকশনের কাজে লাগানো হয়, এমনকি অনেকে এগুলো দিয়ে বাড়ি বা অফিসও বানিয়ে ফেলেন। আর যদি কিছুই না হয়, তাহলে এগুলোকে গলিয়ে স্টিল বের করা হয়। চলুন এবার আমাদের পরের ধাঁধাটার দিকে যাই। এই গল্পটা কন্টেইনার থেকে শুরু হয়ে সেই জ্বালানিতে গিয়ে ঠেকবে যা এই পুরো ব্যবস্থাকে চালায়। এটা কিভাবে সম্ভব হতে পারে যে দেশ কিনা বিশ্বের ১ নম্বর তেল উৎপাদক, সেই আবার বিশ্বের ২ নম্বর তেল আমদানিকারক? এর প্রথম কারণটা লুকিয়ে আছে কেমিস্ট্রির মধ্যে। আসলে আমেরিকার বেশিরভাগ তেল শোধনাগার বা রিফাইনারিগুলো তৈরি হয়েছে এক বিশেষ ধরনের তেল শোধন করার জন্য, যেটা তারা নিজেরা খুব বেশি উৎপাদনই করে না। আমেরিকায় যেটা হয় সেটা হলো হালকা পাতলা তেল, মানে লাইট ক্রুড। কিন্তু তাদের পুরনো রিফাইনারিগুলো বানানো হয়েছে ভারী ঘন তেল বা হেভি ক্রুড শোধন করার জন্য। আর এই রিফাইনারিগুলো আপগ্রেড করার খরচ প্রায় $২০০ বিলিয়ন বেশি। দ্বিতীয় সমস্যাটা হলো লজিস্টিক্স, মানে পরিবহন ব্যবস্থা। টেক্সাসের মতো বড় বড় তেল ক্ষেত্র থেকে ইস্ট কোস্টের রিফাইনারিগুলোতে তেল নিয়ে যাওয়ার মতো কোনো পাইপলাইনই নেই। কিন্তু সবচেয়ে বড় কারণটা হলো ১০০ বছরেরও বেশি পুরনো একটা আইন। এটা হলো এমন একটা আইনের একেবারে ক্লাসিক উদাহরণ, যা তৈরি করা হয়েছিল আমেরিকাকে রক্ষা করার জন্য, কিন্তু এখন সেটাই এক অদ্ভুত অর্থনৈতিক সমস্যা তৈরি করে ফেলেছে। আইনটা প্রথম বিশ্বযুদ্ধের পর বানানো হয়েছিল। উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তার জন্য যেন আমেরিকার নিজস্ব একটা শক্তিশালী বাণিজ্যিক নৌবহর থাকে, কিন্তু এর একটা অপ্রত্যাশিত ফলও দেখা গেল। জোনস অ্যাক্টের শর্তগুলোর কারণে দেশের ভেতরে জাহাজ দিয়ে মালামাল পরিবহনের খরচ হয়ে গেল আকাশছোঁয়া। কারণ চীনের তুলনায় আমেরিকা একটা জাহাজ বানাতে প্রায় ৩ গুণ বেশি খরচ হয়। আর এখানেই পুরো বিরোধাভাসটা পরিষ্কার হয়ে যায়। নিউ ইয়র্কের একটা রিফাইনারির জন্য টেক্সাস থেকে তেল কেনার চেয়ে বিদেশ থেকে তেল আমদানি করাটা প্রায় বেশি সস্তা পড়ে যায়, কারণ আমেরিকান জাহাজে তেল পাঠাতে প্রতি ব্যারেলে অতিরিক্ত $৫ মতো খরচ হয়। তো এবার আমাদের শেষ রহস্য। ভাবুন তো, আমেরিকার কড়া নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান কিভাবে আমেরিকান প্রযুক্তিতে তৈরি বোয়িং জেট বিমান কিনে ফেলে? এই যে অপারেশনটা, এটা বিভিন্ন দেশে বেশ কয়েক বছর ধরে চালানো হয়েছিল, আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য এটা ছিল একটা মাস্টার ক্লাস। প্রথমে অস্ট্রেলিয়ার এক বাজেয়াপ্ত এলাকা থেকে 5টা পুরনো বোয়িং 777 বিমানকে টার্গেট করা হয়। তারপর আমেরিকারই একটা শেল কোম্পানি, মানে কাগজে কোম্পানি, সেগুলো কিনে নেয়। এরপর চীন আর মাদাগাস্কারের কিছু ভুয়ো কোম্পানির নামে মালিকানা বদল করা হয়। শেষে বিমানগুলো কম্বোডিয়া থেকে কেনিয়া যাওয়ার একটা মিথ্যা ফ্লাইট প্ল্যান ফাইল করে, কিন্তু আফগানিস্তানের আকাশে ঢোকার পর রাডার থেকে গায়েব হয়ে যায় আর গোপনে ইরানে গিয়ে নামে। আমেরিকা আসলে কিছুই করতে পারেনি, শুধু অসহায় হয়ে দেখা ছাড়া।
কারণ পুরো লেনদেনটাই হয়েছে এমন কিছু কোম্পানির মাধ্যমে যাদের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। দুনিয়া যখন বুঝতে পারল যে কি ঘটে গেছে, ততক্ষণে ওই 5টা বোয়িং 777 বিমান ইরানের মাহান এয়ারের অংশ হয়ে গেছে। এখানে আসল আইনি ফাঁকটা, এই আইনের নাম শিকাগো কনভেনশন। এটা অনুযায়ী দুটো দেশ যদি সরাসরি যুদ্ধে না থাকে, তাহলে একটা দেশ অন্য দেশের সাধারণ যাত্রীবাহী বিমানকে তার আকাশসীমা ব্যবহার করতে বা নামতে বাধা দিতে পারে না। আর এই সুযোগটাই মহান এয়ারকে আন্তর্জাতিক ফ্লাইট চালাতে সাহায্য করে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও। তাহলে এই যে 3টে গল্প আমরা শুনলাম, পরিত্যক্ত কন্টেইনার, তেলের বিরোধাভাস আর চোরাচালান করা জেট বিমান, এগুলোর মধ্যে আসল মিলটা কোথায়? প্রত্যেকটা গল্পই আমাদের এটাই দেখায় যে এই বিশ্ব ব্যবস্থাটা প্রায়ই কিছু গোপন যুক্তির ওপর চলে, যার মধ্যে আছে অপ্রত্যাশিত পরিণতি, কিছু ঐতিহাসিক দুর্ঘটনা আর কিছু খুব চতুর ফাঁকফোকর। তাহলে বোঝা গেল, যা কিছু আমরা ওপর থেকে দেখি, অনেক সময় তার ভেতরের গল্পটা হয় একদম অন্যরকম, অনেক বেশি জটিল, আর সত্যি বলতে অনেক বেশি মজারও। এই যে গোপন নিয়মগুলো, এগুলোই কিন্তু আমাদের পুরো দুনিয়াটাকে চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, এমন আর কি কি জিনিস আছে আমাদের চারপাশে যেগুলোকে আমরা খুব সাধারণ বলে ধরে নিই, কিন্তু আসলে সেগুলো চলে এমন সব অদ্ভুত নিয়মে?